অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থতার সাথে ভালো আছো। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণ সম্পর্কে আমরা জানব। এর ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেশন অ্যান্ড সেক্রেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে, আজকে এটা আমার চতুর্থ ক্লাস, আমরা ইতিপূর্বে ব্যাপন অভিস্রবণ সম্পর্কে আমরা জেনেছি, প্রচ্ছেদন সম্পর্কে জেনেছি এবং এর পরবর্তীতে আমরা উদ্ভিদে বংশবৃদ্ধি সম্পর্কে জেনেছি। সেখানে যৌন এবং অযৌন প্রজনন সম্পর্কে জেনেছি, পরাগায়ন জেনেছি, নিষেক ইত্যাদি বিষয়ে আমরা জেনে এসেছি। আজকে আমরা জীববিজ্ঞানের একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা সমন্বয় এবং নিঃসরণ সম্পর্কে জানব। এটা উদ্ভিদের জীবের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রাণীর স্বাভাবিক কার্যক্রমে যেরকম সমন্বয় এবং নিঃসরণ প্রয়োজন হয়, তেমনি উদ্ভিদেরও তার জীবনচক্রের বিভিন্ন ধাপে বিভিন্ন রকমের সমন্বয় এবং নিঃসরণের প্রয়োজন আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে সেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। এই বিষয়টা তুলনামূলকভাবে একটু আগের বিষয়ের তুলনায় আমি মনে করব যে একটু জটিল, এবং তোমরা অধিক মনোযোগের সাথে এটা আয়ত্তে আনবে, তাহলে আশা করি তোমরা ভালো মতো শিখবে এবং আজকের যে এই শিখন ফল তোমরা পরবর্তীতে উচ্চ শ্রেণীতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে এটা শুনবে। আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা এত অল্প সময়ের মাঝে হয়তো অতটা লেখার সুযোগ থাকবে না, কিন্তু তোমরা খুব মনোযোগের সাথে এটা তোমরা শুনে যাবে। একটা বড় একটা ধারণা তোমরা এখান থেকে পাবে। বিশেষ করে এখানে আমি তোমাদের বিভিন্ন ছবি, বিভিন্ন অ্যানিমেশন এবং বিভিন্ন রকমের ভিডিও চিত্রের মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের ভিডিওতে আমরা যাব। তো তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে। ধন্যবাদ। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে সে যখন বড় গাছ হয়, তার শিকড় বৃদ্ধি পায়, তার কাণ্ড বৃদ্ধি পায়, এরপরে যখন গাছটাতে বড় হয়, ফুল আসে, প্রত্যেকটা ক্রিয়াকর্মের সাথে কিন্তু বিভিন্ন রকমের জৈব রাসায়নিক উপাদান জড়িত আছে, এবং যেটাকে আমরা বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটাই হরমোন। এবং হরমোন বিভিন্ন রকম বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন আছে। আমরা এগুলো ধারাবাহিকভাবে সবগুলো জানবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ছোট বীজ থেকে চারা গাছের জন্ম হলো, গাছটা কেন বৃদ্ধি পাচ্ছে এবং তার শিকড় নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। তো সুতরাং এগুলার মাঝে একটা বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের একটা কার্যক্রম অবশ্যই আছে। তো পঞ্চম অধ্যায় সমন্বয় নিঃসরণ, যেটা আগেই বলছিলাম, কোঅর্ডিনেশন এবং সেক্রেশন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সমন্বয় এবং নিঃসরণে আমরা দেখব যে এখানে উদ্ভিদের সমন্বয় আছে, এখানে পিছনের দিকে মানুষের সমন্বয় আছে, যেমন স্নায়ুতন্ত্র, তেমনি মানুষের নিঃসরণ আছে, যেমন রেচনতন্ত্র। আমরা সমন্বয় নিঃসরণ সম্পর্কে এখন তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করছি। উদ্ভিদ প্রাণী বৃদ্ধি, প্রজনন, বংশ বিস্তার, অনুভূতি গ্রহণ এবং প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি সব সময় একটি নিয়মে হয়। নির্দিষ্ট নিয়মে সব সংগঠিত করার জন্য সমন্বয় অপরিহার্য। এই সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন। এটাকে একটা প্রাণ রস, যেটাকে আমরা বলে থাকি, ইংরেজিতে বলা হয় হরমোন। তো এই হরমোনটা কিন্তু যেমন আমাদের প্রাণীর জন্য একটা মানুষের স্বাভাবিক বৃদ্ধি, স্ত্রী পুরুষ তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের বিকাশ, তাদের নানা ধরনের যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো যেরকম হয়, তেমনি উদ্ভিদের জীবনেও এইরকম বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অর্থাৎ এইগুলোতে এই হরমোনের অনেক প্রয়োজন আছে। বৃদ্ধি হরমোনের এছাড়া বৃদ্ধি হবে না, শিকড় বৃদ্ধি হবে না, গাছে ফুল আসবে না, গাছে ফল আসবে না। তো সুতরাং
এই অপরিহার্য বিষয়টা হলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো হরমোন। তাহলে হরমোন কি শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানার চেষ্টা করি। হরমোন এক ধরনের রাসায়নিক বস্তু, একটা কেমিক্যাল সাবস্টেন্স, যা কোষে উৎপন্ন হয়, উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এটা কোষে উৎপন্ন হয়ে সেটা পরিবাহিত হয়ে অন্য জায়গার কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটা হলো হরমোনের কাজ। এরপরে উদ্ভিদের সমন্বয়কারী হিসাবে কাজ করে ফাইটো হরমোন, অর্থাৎ উদ্ভিদের যে হরমোনটা এটা হলো ফাইটো হরমোন, আর প্রাণীতে সমন্বয়কারী হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্র এবং হরমোন। কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নিঃসরণ প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীর কোষ বা কোনো গ্রন্থি হতে রাসায়নিক পদার্থ নির্গত হয়, যেমন বিশেষ কাজ করার জন্য এনজাইম নিঃসরণ। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে নিঃসরণ, অনেক কিছুই নিঃসরণ হয়। আমরা এর আগে ছবিতে আমরা দেখতে পাইলাম যে রাবার গাছ থেকে রাবার নিঃসরণ হয়, সাদা সাদা ফোটা ফোটা দুধের মতো। এরপরে আরও বিভিন্ন গাছ থেকে রজন নিঃসৃত হয়। তো এই সমস্ত বিষয়গুলো উদ্ভিদ থেকে ওরকম নিঃসরণ হয়, যেটা তাদের জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তো শিক্ষার্থীবৃন্দ, এনজাইম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের জীবনে যেরকম প্রয়োজন, তেমনি উদ্ভিদের জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য যে প্রক্রিয়ায় বের হয়ে যায় তাই রেচন। এই যে নিঃসরণের কথাটা যেটা আমরা বলছি, রেচন, এটা আমাদের শরীরে যেরকম আমরা আমাদের ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে যে পদার্থগুলো নিঃসৃত হয়, এটা নিঃসরণ, শরীর থেকে বের হয়। এটা বের হওয়া দরকার, অত্যাবশ্যকীয় শরীর সুস্থতার জন্য। তেমনি উদ্ভিদের জীবনে এরকম কিছু নিঃসরণের বিষয় আছে। আমরা জানি যে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বের করে দেয়, এবং এটা অত্যন্ত উদ্ভিদের জন্য একটা জরুরি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেরুদণ্ড প্রাণীর ফুসফুস, কিডনি বা বৃক্ক, ত্বক ইত্যাদি থেকে যে বর্জ্য বের হয় তা রেচন প্রক্রিয়া হয়। আমরা এটা পরবর্তীতে আমরা আরও ডিটেলস একটা আলোচনায় আসবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পিকচার, ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে তোমরা এই ছবিটা ভালো করে লক্ষ্য করো যে উদ্ভিদের ল্যাটেক্স বা তরুক্ষীর নিঃসরণ উদাহরণ বট, ফণিমনসা, রাবার, আকন্দ। তোমরা শিক্ষার্থীবৃন্দ জেনে অবাক হবে যে আজকে পৃথিবীর এই রাবার ছাড়া পৃথিবী অচল। যেখানে মোটর গাড়ির টায়ার টিউব, বিমানের টায়ার টিউব, বিমানের চাকা। সুতরাং এক বাক্যে আমরা বলতে পারবো যে রাবারটা যে আমাদের এই সভ্যতার বিকাশে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রাবারটা এভাবে গাছ থেকে দুধের মতো নিঃসরণ হয়, পরবর্তীতে প্রক্রিয়াজাত করে এটাকে বাজারজাত করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গাছ নিঃসরণ, বাবলা, সজিনা, জিউলা, শিরীষ গাছের বিভিন্ন রকমের গাছ নিঃসরণ হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি রজন, পাইন গাছের, শাল গাছের, এগুলো আমরা ধূপ হিসেবে ব্যবহার করা হয়। আমরা জানি যে গাছের কোনো একটা অঙ্গ যদি সেখানে একটা ক্ষতের সৃষ্টি হয়, সেদিক দিয়ে এগুলো বের হয়। এটা আমাদের কিছু অর্থনৈতিক গুরুত্ব বহন করে। এরপরেতে আমরা দেখছি যে যেসব উদ্ভিদে পত্ররন্ধ্রের মাধ্যমে অপ্রয়োজনীয় পানি বের হয়ে যায়, যেটা আমরা প্রস্বেদন প্রক্রিয়ায় আমরা আলোচনা করেছি, যে সেখানেও তাহলে নিঃসরণ হচ্ছে। এটা এই উদ্ভিদের জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা হরমোনের ব্যবহার, হরমোনের এই যে উদ্ভিদের হরমোন, এর কি কাজ, কোথায় কি কাজ করছে, এটা উদ্ভিদের জীবনে কি ভূমিকা রাখছে। আমরা যেটা বলছি যে সমন্বয়, এগুলো সমন্বয় ছাড়া একটা উদ্ভিদ তার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না। ঠিক এখন এগুলোর হরমোনগুলোর কি কাজ, এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব, এবং কোন হরমোনের কি কাজ। এবং শিক্ষার্থীবৃন্দ, আজকাল তোমরা দেখতে থাকবে যে আমরা অনেক হরমোনের ব্যবহার করে আমরা ফলন বৃদ্ধি করতে পারি, আমরা গাছের শিকড়ের বৃদ্ধি করতে পারি। সর্বোপরি এটা কৃষি উন্নয়নে বিরাট একটা ভূমিকা পালন করছে। তো আমরা হরমোনের ব্যবহার শাখা কলমে, আমরা আম গাছের যে কলম বাঁধি তাতে দেখা যায় কিছুদিন পর মুকুল গজায়। এটি অক্সিনের প্রভাবে হয়ে থাকে। মানে মুকুল যেটা গজাচ্ছে, অর্থাৎ শীর্ষ মুকুল বৃদ্ধি পাচ্ছে, এটা একটা অক্সিনের একটা বিরাট ভূমিকা আছে। এটা অক্সিন একটা ফাইটো হরমোন। ফাইটো মানে উদ্ভিদ, আর হরমোন মানে প্রাণরস, অর্থাৎ উদ্ভিদের প্রাণরস।
এরপরে ক্ষতস্থান পূরণ, ইন্ডল অ্যাসিটিক অ্যাসিডের প্রভাবে ক্ষতস্থান পূরণ হয়। ফলের মোচন, অক্সিনের প্রভাবে ফল বিলম্বে ঝরে পড়ে। বীজহীন ফল, জিব্রেলিন প্রয়োগ করে বীজহীন ফল সৃষ্টি করা যায়, যেমন আপেল, নাশপাতি, চেরি, মানে ফলের মধ্যে কোনো বীজ থাকবে না যদি সেখানে হরমোন প্রয়োগ করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফলগুলো। এরপরে পরবর্তী চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাছের একটা গাছ, তার বীজ অঙ্কুরোদ্গমের পর সেটা বৃদ্ধি হচ্ছে, সেটা বড় হচ্ছে, ফুল আসতেছে, সেখানে ফল আসতেছে এবং এক পর্যায়ে ফলগুলো ঝরে পড়ে। তো এগুলোর যে ধারাবাহিকভাবে যে কার্যক্রমগুলো দেখছি, প্রতিটা স্টেজে এখানে হরমোনের খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। ফাইটো হরমোন, যেটা উদ্ভিদ, এখানে উদ্ভিদের বেলায় হরমোন বলতে আমরা এগুলোকে ফাইটো হরমোন আমরা বলবো। তো এই দৃশ্যটিতে আমরা কি দেখতে পেলাম, বীজ থেকে চারা গাছ তৈরি হচ্ছে, গাছটি বড় হচ্ছে, তাতে ফুল ধরছে, ফুল থেকে ফল হচ্ছে, পরে গাছটি বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে। উদ্ভিদের এই কাজগুলো কি নিয়ম মেনে হয় না এলোমেলোভাবে সম্পূর্ণ হয়? এটা কি কোনো নিয়ম মানছে না এলোমেলোভাবে হচ্ছে? উদ্ভিদের এই কাজগুলো একটি সুশৃঙ্খল নিয়ম মেনে সম্পূর্ণ হয়। একটি কাজ অন্য কাজকে কোনো বাধা দেয় না, যার কাজ সে করছে সুচারুভাবে। যেমনিভাবে আমাদের ভূমণ্ডলের সূর্য চন্দ্র যার কক্ষপথে চলছে, ঠিক উদ্ভিদের জীবনে এই কাজগুলো যার যেটা কাজ সে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করে যাচ্ছে। সব এটা সৃষ্টিকর্তার বিধান। উদ্ভিদের এই সকল কাজ সুসম্পন্ন হতে কোনো বস্তু ভূমিকা রাখছে। এক ধরনের রাসায়নিক বস্তু এই সকল কাজে ভূমিকা রাখে এবং উদ্ভিদের সকল কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। আমরা কি বলতে পারি সেই রাসায়নিক বস্তুটার নাম কি? উদ্ভিদের এই সকল কাজ নিয়ন্ত্রণ করে এক ধরনের রাসায়নিক বস্তু যার নাম ফাইটোহরমোন। ফাইটোহরমোন কোথায় উৎপন্ন হয়? উদ্ভিদের বিভিন্ন অংশে ফাইটোহরমোনের উৎপত্তি হতে দেখা যায়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এই মূল এবং কাণ্ডের অগ্রস্থ ভাজক টিস্যু, এই গাছটা যখন বড় হলো তখন এর ভাজক টিস্যুগুলো সেল ডিভিশন হয়ে গাছটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে হরমোনের প্রভাব আছে। এই বীজপত্র গঠনে হরমোনের প্রভাব আছে। মুকুলিত পত্র, ভ্রূণ, মুকুলা, বরড়ি, শস্য, এই সমস্ত প্রত্যেকটার বিকাশে হরমোনের প্রত্যক্ষ প্রভাব আছে। আমরা এখানে ফল আমরা দেখতে পাচ্ছি যে আম এখানে পেকে গেছে, এই ফল পাকাতে হরমোনের প্রভাব আছে। চারা অঙ্কুরিত যখন হয় সেখানে প্রভাব আছে। পরে বর্ধিষ্ণু অঞ্চল, মানে যে অঞ্চলটা বৃদ্ধি পাচ্ছে, সেখানেও এই সমস্ত হরমোনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখি যে উদ্ভিদের কোন কাজ কোন হরমোন নিয়ন্ত্রণ করে। মানে উদ্ভিদের তো অনেকগুলো কাজ আছে। বৃদ্ধি প্রতিবন্ধকতা, বৃদ্ধি বন্ধ হয়ে যায়, ফল পাকে, ফুল উৎপাদন করে এবং বৃদ্ধি সহায়ক, এই প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট হরমোন দায়ী। আমরা বৃদ্ধি প্রতিবন্ধক, মানে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন, এইটা হরমোন যদি প্রয়োগ করি, এবং আজকাল এটা আমাদের কিছু অ্যাপ্লাইড দিক আছে যে আমরা কোনো একটা উদ্ভিদ বা আগাছার বংশবৃদ্ধি রোধ করতে চাই, তার বৃদ্ধি রোধ করতে চাই, তাহলে এক জাতীয় হরমোন প্রয়োগ করে তাকে মেরে ফেলা হচ্ছে অথবা তার বংশবৃদ্ধি বা তার বৃদ্ধি রোধ করা হচ্ছে। তো আমরা এটা ব্যবহার করছি। এরপর ফল পাকানোতে ইথিলিন, এটা ফল যদি পাকাতে প্রভাব ফেলে, ইথিলিন হরমোন। পুষ্প উৎপাদনকারী ফ্লোরিজেন, ফ্লাওয়ার মানে পুষ্প, এই ফ্লাওয়ারের থেকে ফ্লোরিজেন এই হরমোনটাকে পুষ্প উৎপাদন, ফুল উৎপাদনে সহায়তা করে। বৃদ্ধি সহায়ক, ভেরি ইম্পর্টেন্ট একটা ইভেন্ট বা একটা টপিকস, যেটা বৃদ্ধি সহায়ক। গাছ তার বৃদ্ধি পাবে, বড় হবে, ফুল আসবে, ফল আসবে, শিকড় বৃদ্ধি পাবে, তাহলে এই বৃদ্ধি পাওয়ার জন্য একটা হরমোন প্রত্যক্ষভাবে দায়ী, সেটা আমরা দেখছি অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন, এই হরমোন সেখানে জড়িত। তো এরপরে আমরা এবারে ডিটেলস একটু বর্ণনায় আসি যে অ্যাবসাইসিক অ্যাসিড এই হরমোনের কাজ কি? বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে আমরা আগেই বলে এসেছি কাজ করে। সদ্য ঝরা পাতায় অ্যাবসাইসিক অ্যাসিডের পরিমাণ মাত্রায় বেশি থাকে। এই হরমোন ফলের মধ্যে থাকা বীজের অঙ্কুরোদ্গম প্রতিহত করে। বীজ থাকাকালীন অবস্থায় অ্যাবসাইসিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে, অঙ্কুরোদ্গমের পর থেকে এর পরিমাণ কমতে থাকে। আবার যখন উদ্ভিদের পাতা গজায় তখন এর পরিমাণ বাড়তে থাকে। এই হরমোন উদ্ভিদের পরিণত এলাকাসমূহে কোষের বৃদ্ধি কমিয়ে দেয়, অর্থাৎ বৃদ্ধি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এরপরে আমরা ইথিলিন যে হরমোন, এই হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ। এটি ফুল, ফল, পাতা, বীজ, মূলে পাওয়া যায়। এই হরমোন সাধারণত অন্ধকারে দ্রুত বর্ধনশীল এবং বেশি কোষ বিভাজন হয় সেখানে বেশি উৎপন্ন হয়। এই হরমোন প্রয়োগ করে ফল পাকানো যায়, যেটা আমরা আগে বলে আসলাম। এরপরে পুষ্প উৎপাদনকারী যে ফ্লোরিজেন হরমোন, এই হরমোন পাতায় উৎপন্ন হয় এবং তা পত্র মূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। এরপরে আমরা বৃদ্ধি সহায়ক, যেটা আগেই বলেছি, একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন। চারা গাছ, বীজপত্র, গাছের বর্ধিষ্ণু অঞ্চলে মানে যে বৃদ্ধি অঞ্চলে এই হরমোন পাওয়া যায়। এই হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় বলে উদ্ভিদটা বাড়ে। এরপরে কি হয়, খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে সাধারণত উদ্ভিদের চেটে অনেক লম্বা হয়। একটা উদ্ভিদ খাটো বা ছোট, আমরা সেখানে হরমোন প্রয়োগ করে তাকে আমরা আরো বড় করতে পারি। এছাড়া এর প্রয়োগে তাড়াতাড়ি বীজের সুপ্তাবস্থা কেটে যায়। সুপ্তাবস্থা মানে ইংরেজিতে বলে ডরমেন্ট, এটা চুপ থাকে। যখন এটাকে হরমোন প্রয়োগ করা হয় সেটা প্রস্ফুটিত হয়, অঙ্কুরোদ্গম হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা একটা এক জাতীয় আমি বলবো যে এটা একটা মূল্যায়ন, আমরা বিস্তারিত যাব না। এখানে বলছে নিচের হরমোনগুলো কোন কাজকে প্রভাবিত করে তা টেনে খালি ঘরে বসায়। জাস্ট কোন হরমোনটা কোথায় কাজ করবে সেটাকে টেনে দেখা। যেমন গাছে ফুল ধরা, ফ্লোরিজেন, এটা দেখো এখানে রয়ে গেল। আমরা আরেকটা যদি দেখি যে ফল ঝরা, যেমন জিব্রেলিন, জিব্রেলিনটা যদি আমরা এখানে প্রয়োগ করি সেটাও কারেক্ট। এরপরে অক্সিন, হ্যাঁ ইথিলিন, ইথিলিনটা যদি ফল এখানে শাখা কলমে মূল গজানো দেয়, দেখছি শিক্ষার্থীবৃন্দ এটা থাকলো না, তার মানে এটা সঠিক অ্যান্সার নয়। তো আমরা এইভাবে তোমরা এটা পরবর্তীতে বিষয়টা ভালো করে যদি আয়ত্তে আনতে পারো নিজেরা হিসাব করতে পারবে। আর এটা আমরা একটা ধারণা দিচ্ছি 50%, এরপরে তোমাদেরকে চর্চা করতে হবে, আরও আয়ত্তে আনতে হবে। আমরা বিভিন্ন ছবির মাধ্যমে তোমাদের দেখানো হচ্ছে। তো আমরা এখন এখানে জেনে রাখা ভালো যে চার্লস ডারউইন খুব একজন এটা প্রকৃতিবিদ এবং উদ্ভিদ বিজ্ঞানে, জীববিজ্ঞানে তার অনেক অবদান আছে। তোমরা উপরি ক্লাসে ওনার সম্পর্কে, এই দার্শনিক সম্পর্কে তোমরা জানতে পারবে, যার শিক্ষাক্ষেত্রে অনেক অবদান আছে। এই চার্লস ডারউইন ছিলেন একজন ব্রিটিশ প্রকৃতিবিদ। তিনি 1804 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। জীবের বিবর্তনে প্রাকৃতিক নির্বাচন মতবাদের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং আজীবন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের মনে রাখা দরকার। ছবিটা এক নজর দেখে নাও যে ইনি হলো চার্লস ডারউইন। তিনি প্রথম অক্সিন হরমোন আবিষ্কার করেন। তাহলে অক্সিন হরমোনের আবিষ্কারক তিনি। আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকচারে অ্যানিমেশন দেখতে পাচ্ছি যে এখানে বীজ থেকে তার শিকড় গজাচ্ছে, পাশাপাশি এখান থেকে তার উপরের দিকে যাচ্ছে, কাণ্ড আলোক দিকে যাবে আর শিকড় যাবে অন্ধকারের দিকে। এটাই তো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা সূর্যের আলোর কিরণ এবং এখানে গাছ সূর্যের কিরণের দিকে হেলে যাচ্ছে। তার মানে কি বোঝা গেল, কাণ্ড আলোকমুখী, এটাই এখানে প্রমাণ হচ্ছে। এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই দেখলাম যে শিকড় যায় অন্ধকারের দিকে, অন্ধকারমুখী, আর কাণ্ড যায় আলোর দিকে, এটা আলোকমুখী। আমরা উদ্ভিদের মূল মাটির দিকে এবং কাণ্ড সূর্যের দিকে বেঁকে যাচ্ছে। আমরা এটা আমরা অভিজ্ঞ এই বিষয়ে। তো আমরা এখানে কয়েকটা দলে ভাগ করে যে কথাটা বলা হচ্ছে একটা পরীক্ষা, আমরা বিস্তারিত এখানে কথা বলবো না। যেখানে ওইটাই যে একটা বোতলের মধ্যে একটা চারা গাছ নিয়ে আমরা জানালার পাশে রাখবো, এরপরে আমরা দেখব যে সেটা আলোর দিকে, জানলার দিকে ক্রমান্বয়ে বেঁকে যাচ্ছে। সেই বিষয়টা এখানে তোমরা বিস্তারিত দেখে দিচ্ছ ছবিতে। এই যে আলোর মধ্যে গাছটা রাখা হয়েছে, এটা কয়েকদিন আমরা রাখবো। রাখার পর কি দেখা যাচ্ছে যে পরবর্তীতে দেখা যাচ্ছে আলোর দিকে বেঁকে যাচ্ছে। তারপরে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে এবং মূলটি অন্ধকার উৎসের দিকে বেঁকে যাচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। তো এখানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কাণ্ড আলোকমুখী এবং মূল আলোক বিমুখী, মানে অন্ধকারের দিকে।
বৃদ্ধি এবং চলন ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, এটা ছোট্ট একটা কাজ, এটা তোমরা বসত বাড়িতে যদি প্র্যাকটিক্যালি করো, এটা আরও তোমাদের শিক্ষাকে সমৃদ্ধ করবে। আশা করি তোমরা এটা বাসায় নিজেরা করবে। উদ্ভিদের সমন্বয়, দিবাদৈর্ঘ্যের কম বেশির উপর উদ্ভিদের ফুল ফোটা নির্ভর করে। কিছু কিছু উদ্ভিদ ফুল ফোটার জন্য বেশি আলোর দরকার, আবার কিছু কিছু উদ্ভিদের ফুল ফোটার জন্য কম আলোর দরকার। ফুল ফোটার উপর আবার ফল এবং বীজ হওয়া নির্ভর করে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে আমি তোমাদের বলতে চাই যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেমন আমাদের গরমের সময় আমাদের সিম হয় না কেন, শীতকালে আমাদের পাট হয় না কেন, আমরা এখানে জানি যে প্রত্যেকটা ফসলের আলোর দৈর্ঘ্যের, দিবা দৈর্ঘ্যের উপর তাদের ফুল ধারণ নির্ভর করে। আমরা জানি যে আমরা যদি দেখা যায় যে আশ্বিন মাস, আমরা যদি চৈত্র মাসেও যদি পাট লাগাই, ফুল ধরবে চৈত্র মাসে বা আশ্বিন মাসে। আবার যদি আমরা ভাদ্র মাসেও যদি পাট বীজ লাগাই, ঠিক গাছ ছোট অবস্থায় ফুল ধরবে। তাহলে এখানে খুব ক্লিয়ার যে উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে দিনের দৈর্ঘ্যের উপরে। এই জন্যই এক এক ঋতুতে এক এক ফসল ভালো হয়। রবি শস্য খরিফ ঋতুতে হবে না, আবার খরিফ শস্য রবি ঋতুতে হবে না। আবার কিছু আছে উদ্ভিদ যেটা দিবস নিরপেক্ষ, সারা বছরই পাওয়া যায়। আমরা জানি বেগুন সারা বছর পাওয়া যায়, এরকম আরও দু একটা সবজি আছে যেটা সারা বছর পাওয়া যায়, অর্থাৎ তারা দিবস নিরপেক্ষ, আলো নিরপেক্ষ। শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখতে পাচ্ছি যে বড় দিনের কিছু উদ্ভিদ এবং ছোট দিনের কিছু উদ্ভিদ। জব বড় দিনের উদ্ভিদ, মানে এরা বড় দিন যখন হবে তখন ফুল ফুটবে। মটরশুঁটি, বার্লি, লেটুস ছোট দিনের উদ্ভিদ। তুলা, ধান, জোয়ার, চন্দ্রমল্লিকা, তো এগুলো ছোট দিনের, যখন দিবস দৈর্ঘ্য ছোট হয়ে আসবে। আমন ধান আমরা জানি যে এটা ঠিক আশ্বিন মাসে বা কার্তিক মাসে ফুল আসে, তারপরে দিবস দৈর্ঘ্য যখন ছোট হয়ে যায় তখন। অন্যান্য উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন, এজন্য আভ্যন্তরীণ বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলে। আচ্ছা, আমরা যে এই যে আলোর দিকে উদ্ভিদের চলনটাকে আমরা এবং শিকড়কে অন্ধকারের দিকে চলনটা, তাহলে এই চলনটাকে আমরা ট্রপিক চলন বলে। এটা জ্ঞানমূলকের জন্য ভালো এবং নৈর্ব্যক্তিক বহুমুখী প্রশ্নের জন্য এটা ভালো। উদ্ভিদের কাণ্ডের আলোকমুখিতা এবং মূলের আলোক বিমুখিতা উদ্ভিদের ট্রপিক চলন। মূলে কাণ্ডে অক্সিন হরমোনের অসম উপস্থিতির কারণে এই চলনটা ঘটে। আচ্ছা, এরপরে আমরা একটা অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছি যে মানুষের সমন্বয়। এতক্ষণ আমরা উদ্ভিদের সমন্বয় পড়লাম, জানলাম, শিখলাম। এবারে মানুষের সমন্বয় কিভাবে হচ্ছে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পারলাম দৃশ্যটিতে ছেলেটি রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি দেখলো এবং রাস্তা পার না হয়ে সে থেমে গেল। আমরাও তো রাস্তা পার হয়ে গাড়ি আসে, আমরা থেমে যাই। তো এটার একটা বিষয় আছে যে এটা সমন্বয় কে করলো, এটা আমাকে কে উদ্দীপনায় সাড়া দিল, এটাকে আমরা এখন বোঝার চেষ্টা করব। নিশ্চয়ই আমার এখানে আমাদের দেহে রয়েছে অসংখ্য নিউরন, স্নায়ুকোষ দিয়ে তৈরি স্নায়ুতন্ত্র। আমাদের এটা প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে অনেক নিউরন, স্নায়ুকোষ, এই স্নায়ুতন্ত্র আছে। এই ছেলেটি রাস্তা পার হওয়ার সময় প্রথমে কান দিয়ে গাড়ির হর্ন শুনছে, তারপর চোখ দিয়ে গাড়িটি দেখছে, তারপর পা দুটি থামিয়ে দিয়েছে। ছেলেটির এ সকল কাজের মধ্যে সমন্বয় সাধন করেছে কে? স্নায়ুতন্ত্র। সে দেখলো, সে থামলো, নিশ্চয়ই এখানে একটা বিপদ আছে। যদি সে অগ্রসর হয় তাহলে এটাকে সমন্বয় করছে স্নায়ুতন্ত্র। এভাবে সকল কাজের মধ্যে এই স্নায়ুতন্ত্রই সমন্বয় সাধন করে থাকে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক, অর্থাৎ হেড অফিস। এই স্নায়ুতন্ত্রের হেড অফ ডিপার্টমেন্ট হলো মস্তিষ্ক। মস্তিষ্কের ব্রেন, দ্যাট ইজ ব্রেন, এই ব্রেনটাই সব কিছু কন্ট্রোল করে। আমরা সামনে আমরা আরও দেখতে পাবো। চলো এবার আমরা মানবদেহের স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা এখন জানব। শিক্ষার্থীবৃন্দ, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক ধরনের স্নায়ুতন্ত্র। এই যে এই দিক দিয়ে মাঝখান দিয়ে ব্রেন থেকে এই স্পাইনাল কর্ড, এটা আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রধান একটা স্পাইনাল কর্ড, বাংলায় বলে সুষুম্না কাণ্ড, এবং এটা মস্তিষ্ক। আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান হলো মস্তিষ্ক এবং সেখান থেকে বিভিন্ন স্নায়ুতন্ত্র মেইন স্পাইনাল কর্ড গেছে এবং সেখান থেকে পরবর্তীতে
স্নায়ুতন্ত্র আরও বিভিন্ন আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে সেগুলো ছড়িয়ে পড়ছে। স্নায়ুতন্ত্র 3 ভাগে বিভক্ত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটি মস্তিষ্ক সুষুম্ন কাণ্ড দিয়ে গঠিত। এটা ব্রেন, মস্তিষ্ক এবং এই সুষুম্ন কাণ্ড যেটা স্পাইনাল কর্ড, এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন সকল স্নায়ু নিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে হাতের দিকে যাচ্ছে, এই হাতের দিকে আসতেছে, পায়ের দিকে যাচ্ছে, এই বিভিন্ন দিকে ডিভাইড হয়ে যাচ্ছে, এগুলো হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এছাড়াও আরও এক ধরনের স্নায়ুতন্ত্র আছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যে সকল স্নায়ু দেহের অনৈচ্ছিক পেশিসমূহের ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ওই সকল স্নায়ু একত্রে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে পরিচিত। শিক্ষার্থীবৃন্দ, এখানে অনৈচ্ছিক পেশি আর ঐচ্ছিক পেশি আমরা জানি। যে পেশিটাকে আমরা ইচ্ছামতো সংকোচন প্রসারণ করতে পারি এটা ঐচ্ছিক পেশি, আর যে পেশিটাকে আমরা সংকোচন করতে পারি না, যেমন হার্ট, এছাড়া আরও বিভিন্ন গ্রন্থি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেন, এখানে যে ফুসফুস, এই যে হার্ট, এবারে পরিপাকতন্ত্র, আমাদের যকৃত, এই সমস্ত যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলোর যে এগুলো অনৈচ্ছিক পেশি এগুলো, এবং এগুলোতে যে স্নায়ুগুলো কাজ করছে সেটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে মানুষের স্নায়ুতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এবং এটাকে বলা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পরবর্তীতে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এবং এইটার প্রান্তীয় স্নায়ুতন্ত্রেও স্নায়ু অন্যান্য অংশের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংযোগ স্থাপন করে। প্রান্তের স্নায়ুগুলো কেন্দ্রের সাথে একটা সংযোগ স্থাপন করে। যে সকল স্নায়ু মস্তিষ্ক থেকে, ব্রেন থেকে সংকেত বহন করে তা মোটর বা বহির্বাহী স্নায়ু। যে সকল স্নায়ু দেহ থেকে সংকেত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায় তা সেন্সরি বা অন্তর্বাহী স্নায়ু। কিছু স্নায়ু দুটি কাজই করে, এরা মিশ্র স্নায়ু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের এই বিষয়ে যে সমস্ত পাঠের বিষয়ে আলোচনা করলাম, তো আশা করি তোমরা এটা ভালো বুঝেছ। আর একটা বিষয় হলো যে এই জানার সাথে আমাদের বিভিন্ন পিকচার, ছবি, অ্যানিমেশনের সাথে তোমরা পাঠ্য বইয়ের সাথে সংযোগ স্থাপন করবে। পাঠ্য বইয়ের আলোকেই আমি আমার পাঠদান দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমাদের হাতে আর সময় নেই। আমরা আগামী পাঠে, আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনা বিধির সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো তোমরা মেনে চলবে। সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।